র্যাভেন্সফেয়ার নামের এক শহরে হঠাৎ করেই শুরু হলো একের পর এক খুন। প্রতিটি খুন ছিল ভয়ঙ্কর। মৃত্যুর আগে ভিকটিমের জিভ কেটে নেওয়া হয় আর তাদের মুখ হয়ে যায় সাদা এবং নীলচে বর্ণের। অদ্ভুত ব্যাপার হলো শহরের কেউই এই সব নিয়ে মুখ খুলতে চায় না। তবে গুজব ছড়িয়ে আছে এই হত্যাগুলোর পেছনে লুকিয়ে আছে এক অভিশপ্ত পুতুলের হাত। সেই পুতুল একসময় র্যাভেন্সফেয়ার ছাড়িয়ে চলে আসে অন্য এক শহরে, এক নবদম্পতির ঘরে। কিন্তু ওদের জীবনে পুতুলটা আসার পর রাতারাতি সবকিছু পাল্টে গেল। কি ঘটেছিল তাদের সঙ্গে, এই পুতুল কি চায়, আর এর অতীতের রহস্যটা ঠিক কি, সব জানতে হলে দেখতে হবে 2007 সালে মুক্তি পাওয়া ডেড সাইলেন্স মুভিটি। মুভি নিয়ে বেশি কথা নয়, কারণ আজকের গল্প একটুও বোর করবে না তোমাদের। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন, আর তোমরা দেখছো সিনেহল। তাহলে শুরু করা যাক আজকের গল্প। এক নবদম্পতি যাদের নাম জ্যামি এবং লিসা। রাতে জ্যামি তাদের বেসিনের পাইপটা পরিষ্কার করছিল। তার স্ত্রী লিসা বলে, এত কষ্ট করা লাগবে না, এর চেয়ে বরং ভালো হয় বাহির থেকেই খাবার নিয়ে আসো। হঠাৎ বাড়ির কলিং বেলে কেউ চাপ দিল। জ্যামি খুলতেই বড় এক পার্সেল পেল, যার গায়ে তার নাম লেখা। ঘরে নিয়ে আসতেই দেখে বক্সের ভেতরে এক পুতুল। তবে পার্সেলের সাথে তার প্রেরকের কোনো পরিচয় বা কোনো কার্ড নেই, কোনো মেসেজও পায়নি। লিসা শুরুতে ভেবে নেয় যে জ্যামি তার জন্য এই পুতুলটা নিয়ে এসেছে, তবে জ্যামি জানায় সে এটা আনেনি। লিসা পুতুলটাকে দেখে তার একটা পুরনো কবিতা মনে পড়ে, যা তার গ্রামে প্রচলিত ছিল। কবিতাটা ছিল এক বুড়ি মহিলার কাছে অনেকগুলো পুতুল নিয়ে। তার পুরোপুরি স্পষ্ট মনে নেই, তবে কিছুটা মনে পড়ে এবং বলে, ম্যারি শহর থেকে সাবধান। তার কোনো সন্তান ছিল না, শুধু ছিল পুতুল। এরপর আর তার কোনো কিছু মনে নেই। লিসা পুতুলটাকে রেখে দিলে তার মুখ নিজে নিজেই নড়ে ওঠে। তবে জ্যামি তার এই বাচ্চামো দেখে স্টুপিড বলে চলে যায় খাবার নিয়ে আসতে। বাহিরে তখন প্রচণ্ড বৃষ্টি। চায়ের জন্য পানি গরমে বসিয়ে দিয়ে ঘরের টুকটাক কাজ করছে লিসা। একটু পরেই হঠাৎ করে কানে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। পেছনে ঘুরে তাকাতেই দেখে পুতুলটাকে যেভাবে শুইয়ে রেখেছিল সেটা এখন তার দিকে মুখ করে চেয়ে আছে। শোয়ানো অবস্থা থেকে পুতুলটাকে বসিয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে পেট দেখছে, কারণ তার মা হওয়ার অনেক শখ। হঠাৎ রুমে থাকা সাউন্ড বক্স আপনা আপনি বেজে উঠল। লিসা ভাবছে যে জ্যামি হয়তো চলে এসেছে, তাই লিভিং রুমে গিয়ে পৌঁছায়, তবে সেখানে কাউকেই দেখতে পায় না। হঠাৎ মিউজিকের শব্দ বিকৃত হতে হতে বন্ধ হয়ে গেলে শুরু হয় ঘড়ির শব্দ। এরপর চুলায় থাকা কেটলির সিটি বেজে ওঠে। মনে ভয় ঢুকলে সে তাদের রুমে গিয়ে পৌঁছায়। পুতুলটাকে দেখতে গেলেই অলৌকিকভাবে সেখানে যেন কোনো এক অস্তিত্ব তাকে কাপড় দিয়ে চেপে ধরেছে। সজোরে এক ধাক্কা দেওয়াতে ছিটকে গিয়ে দরজার সামনে গিয়ে পড়ে। মুখ থেকে রক্তবমি হচ্ছে। এরই সাথে পিছনে ঘুরে তাকাতেই কোনো এক অবয়বকে দেখতে পেলে এক বিকট চিৎকার। জ্যামি খাবার নিয়ে আসতে আসতে লেট হয়ে গেছে। স্ত্রীর জন্য হাতে একটা ফুল। ঘরে প্রবেশ করে দেখে কেটলিটা গরম হয়ে আছে, তা এখনো নেভানো হয়নি। অনেক ডাকাডাকির পরে মেঝেতে রক্ত খেয়াল করতেই আতঙ্কে পড়ে যায়। হঠাৎ রুম থেকে লিসার কণ্ঠ ভেসে আসে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জ্যামি। তবে এরই সাথে জ্যামি এক অন্য কণ্ঠ শুনতে পায়। কোনো কিছুর পরোয়া না করে সামনে থাকা কাপড়টা টানতেই দেখতে পায় লিসার বিকৃত চেহারা, এবং তার জিভ নেই, শরীর সাদা ও নীলচে বর্ণের হয়ে গেছে। পুতুলটা মেঝেতে পড়ে আছে। সাথে সাথে পুলিশকে ডাকা হয় এবং লিসার মরদেহ উদ্ধার করে তারা। জ্যামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। লেডি অফিসারের ভাষ্যমতে তার স্বামী প্রধান সাসপেক্ট, সে ছাড়া আর কেউই হতে পারে না। তবে তার বিরুদ্ধে এখনও জোরালো প্রমাণ পাওয়া যায়নি। তবে এটাই বুঝতে পারছি না ভিকটিমের চেহারা এমন কেন। অফিসার লিপটন এসে জ্যামিকে টুকটাক হুমকি দেয় কথা বের করার জন্য। তবে জ্যামি তাকে জানায় তাকে সন্দেহ না করে সেই পুতুলটা কে পাঠিয়েছে তাকে খুঁজে বের করুন। লিপটনের প্রশ্ন, তো তুমি আমাকে বলো তোমার ওয়াইফের মৃত্যুর সাথে সেই পুতুলের কি সম্পর্ক? জ্যামি তাকে বলে, আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে, ভ্যান্ট্রিলোকুইস্ট ডল বা কথা বলতে পারে এমন পুতুলকে অশুভ মানা হয়, এবং যুগ যুগ ধরে লোককথা বলে এমন পুতুল নাকি বাড়িতে থাকলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু পুলিশ এইসবে বিশ্বাস করে না। লিপটন জানায়, স্বামী স্ত্রী মার্ডার কেসে আজ অবধি কোনো পুতুলকে অ্যারেস্ট করিনি, তবে অনেক স্বামী অ্যারেস্ট করেছি। কিন্তু জ্যামি বলে, তো আমাকে গ্রেফতার করবেন?
লিপটন জানায়, না, তুমি এখন আসতে পারো, তবে কোনো চালাকি করবে না, তুমি আমাদের নজরদারির মধ্যেই থাকবে। ট্যাক্সি ক্যাব ভাড়া করে বাড়িতে গিয়ে পৌঁছায়। স্ত্রীর মৃত্যুতে ঘর এখন শূন্য। নজর পড়ে সেই পুতুলের ওপর, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না। পুতুলের বাক্সের কাপড় ছিঁড়তেই দেখতে পায় একটা শোয়ের ব্যানারের মতো কিছু একটা। শোয়ের নাম ম্যারি শো ও বিলি, এবং এই শোটা র্যাভেন্সফেয়ার শহরে আয়োজন হয়ে থাকে, এবং কাকতালীয়ভাবে জ্যামির জন্মস্থানও র্যাভেন্সফেয়ারে। তাই দেরি না করে বেরিয়ে পড়ে তার জন্মস্থানের উদ্দেশ্যে। জায়গাটা শহর থেকে বেশ কিছুটা দূরে, যেখানে খুব একটা মানুষ বসবাস করে না। সম্পূর্ণ শহর যেমন জনশূন্য। জ্যামি চলে যায় তার নিজ বাড়িতে। সেখানে পরিচয় হয় এলা নামের এক মেয়ের সাথে। তার বাবার বাড়িতে অন্য মেয়ের উপস্থিতি বিষয়টা সে বুঝে উঠতে পারে না, তবে চিন্তার অবসান ঘটিয়ে সে জানায়, আমি সম্পর্কে তোমার সৎমা হই। জ্যামির এসবে কোনো কিছু যায় আসে না, কেননা তার বাবা এর আগে তার মা সহ আরও 2 জন নারীকে বিয়ে করেছে, তবে কেউই বেঁচে নেই। কোনো এক অজানা কারণে হঠাৎ করেই তার মায়ের পরপর তারাও মারা যায়। এই কারণে জ্যামি তার বাবাকে অশুভ মনে করে। সে যাই হোক, জ্যামি তার বাবার কাছে কথা বলতে গিয়ে খেয়াল করে তার বাবা অনেক অসুস্থ। 2 মাস আগে স্ট্রোক হওয়াতে পঙ্গু হয়ে গেছে। ছোটবেলা মা হারিয়ে জ্যামি সবসময় থাকতে চাইতো তার বাবার সাথে, কিন্তু তার বাবাই তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। জ্যামির বাবা ওরফে এডওয়ার্ড অ্যাশনের দিকে খেয়াল করলে সে দেখতে পায় তার বাবার চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। তবে এত কথা না বাড়িয়ে জ্যামি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, ছোট থাকতে মা আমাকে একটা কবিতা শোনাতো ম্যারি শয়ের ব্যাপারে, তোমার কি মনে আছে? এডওয়ার্ডের খেয়াল না আসলে এলা জানায়, হ্যাঁ মনে আছে। সে বলে, ম্যারি শ থেকে সাবধান, তার ছিল না কোনো সন্তান, কিন্তু ছিল অসংখ্য পুতুল। আর যদি সে তোমার স্বপ্নে আসে, ভুলেও চিৎকার করো না কখনো। এলা জানায়, এটা সামান্য একটা কবিতা, বাচ্চাদের ভয় দেখিয়ে মায়েরা খাবার খাওয়ায়। তবে জ্যামির কাছে এর মানে অন্য কিছু। আর এডওয়ার্ড বলে, এই সবই হচ্ছে কুসংস্কার। তবে জ্যামির হাতে টাইম নেই, স্ত্রীর শেষকৃত্যের কাজে যেতে হবে। তবে যাওয়ার আগে এলাকে সাবধান করে যে আমার বাবার পিছু ছেড়ে দাও, না হয় তুমি মারা যাবে। একদিন এই পেন্টিংয়ে থাকা তোমাকেও মুছে ফেলবে, তবে আশা করি তুমি জীবিত থাকবে। এই বলেই চলে যায় লিসার ফিউনারালে ওয়ালকার নামের এক ব্যক্তির ফিউনারাল হোমে। সেখানে গিয়ে পরিচয় হয় হেনরি ওয়ালকার নামের এক মর্টেশিয়ানের সাথে। মর্টেশিয়ান তাদের বলে যারা মানুষের শেষকৃত্যের কাজ করে থাকে এবং ফিউনারাল হোম চালায় পেশাগতভাবে। সেখানে গিয়ে খেয়াল করে তার স্ত্রী ম্যারিয়ন যে কিনা কিছুটা মানসিকভাবে অক্ষম এবং একটা কাক পালন করে। তাছাড়া হেনরির সাথে কথা বলে জানতে পারে লাশ এখন আসেনি, আজকে রাতে আসবে, এবং আজকে রাতে কাজ শেষ হয়ে গেলে কালকে দাফন কাফনের কাজ করব। তাই আজকের রাতটা জ্যামি কাটানোর জন্য বাবার বাড়ি না গিয়ে এই শহরের এক হোটেলে গিয়ে ওঠে। রাতে ঘুমানোর সময় পুতুলের চোখ আড়াআড়িভাবে জ্যামির দিকে তাকিয়ে থাকে। জ্যামি ঘুমের মধ্যেই শুনতে পায় তার স্ত্রী লিসা তাকে তার নাম ধরে ডাকছে। হালকা চোখ খুলতেই সামনে এক মুহূর্তের জন্য পুতুলটাকে দেখতে পায়, তবে পলকেই তা আবার জায়গা মতো বসে আছে। সম্পূর্ণ রুম ভারী হয়ে আসে। দেখতে পায় রুমের কর্নারে এক বৃদ্ধ বসে আছে এবং মাথা ঘুরিয়ে তার দিকে চেয়ে বসে। জ্যামি তাড়াহুড়ো করে লাইট অন করতেই আর কিছু দেখতে পায় না। এখন পোস্টমর্টেমের ঝামেলা শেষে রাতে হেনরির কাছে এসে লাশ পৌঁছায়। লাশের মুখ দেখতেই সে এক আতঙ্কে পড়ে যায়। তখনই তার স্ত্রী ম্যারিয়নের আর্তনাদ শুনতে পায়। লাশের সাজসজ্জা করার রুমের মধ্যে একটা সিক্রেট বেসমেন্টের মতো জায়গা আছে। সেখানে সে লুকিয়ে বসে আছে এবং বারবার সে একই কথা আওড়ে যাচ্ছে, সে এখানে আছে, সে চলে এসেছে, সে এখানে আমাকে খুঁজে পাবে না। সম্পূর্ণ কাজ শেষে পরের দিন লিসাকে দাফন করা হয়। জ্যামি কবরস্থানের পাশেই জঙ্গলের মধ্যে হেনরির স্ত্রী ম্যারিয়নকে দেখতে পায় কুয়াশার মধ্যে হেঁটে হেঁটে কোথাও যেন যাচ্ছে। সে তার পিছু নিতে নিতে পৌঁছায় শিকড়ে মোড়ানো এক জরাজীর্ণ সমাধির সামনে। হঠাৎ করেই ম্যারিয়ন তার সামনে এসে বলতে থাকে, যখন তোমার স্ত্রীকে মেরেছে তুমি কি তাকে দেখেছ? ম্যারিয়নও সেই একই কবিতা বলে যাচ্ছে এবং বলছে, কেউ বাঁচবে না, ও এখানে এসে পড়েছে। হেনরি এসে তাকে জোর জবরদস্তি করে নিয়ে যায়। জ্যামি তাদের কথায় পাত্তা না দিয়ে সামনের কবরের শিকড় উপড়ে ফেলতেই দেখতে পায় এটা ম্যারি শয়ের কবর। তার মাথায় এখন প্রশ্ন, কে এই ম্যারি শ? বাড়িতে পৌঁছেই পুতুলের পেছনে দেখতেই খেয়াল করে এই পুতুলের নাম বিলি। সে রাতারাতি পুতুলটা নিয়ে রওনা হয় সেই কবরস্থানে। পথে বিলি তার দিকে চেয়ে গুনগুনিয়ে যাচ্ছে। তবে তার এই কর্মকাণ্ডে জ্যামি পাত্তা না দিয়ে
কবরস্থানে প্রবেশ করে। কবরস্থানে গিয়ে সে একটা কবর খুঁজতে খুঁজতে বিলি নামের একটা কবর দেখতে পায় এবং খোদাই করতেই দেখতে পায় কফিনটা খালি। সে পুতুলটাকে কবর দিতেই যাবে, তখনই সে তার দিকে চেয়ে বসে। কোনো কিছুর পরোয়া না করে পুতুলটাকে কবরস্থ করে যখন গাড়িতে গিয়ে বসে, সেখানে শুরু হয় এক অজানা কণ্ঠের হাসি। হঠাৎ করেই গ্লাসের ওপারে বিলিকে দেখতে পায়। বাড়িতে ফিরে আসলেই আরেক ভয়, বিলি তার সামনে। এর উপরে আবার অফিসার লিপটন তার সামনে বসে। সে তাকে বলে, আমি তোমার উপর নজর রাখছিলাম, তবে তোমাকে বলেছিলাম শহরের বাইরে না যেতে, তুমি কথা শোনোনি কেন? জ্যামি বলে, আমি এসেছি আমার স্ত্রীর ফিনারালে। লিপটন বলে, আচ্ছা সব মানলাম, তবে তুমি একে দাফন করতে গেলে কেন? জ্যামি জানায়, আসলে এই পুতুলকে ঘিরে একটা প্রচলিত কথা আছে। ম্যারি শ নামের এক ভেন্ট্রিলোকুইস্টকে তার পুতুলদের সাথে দাফন করা হয়েছে এবং এই পুতুলগুলো অভিশপ্ত, তাই এটাকে জায়গা মতো রেখে দিয়ে আসছিলাম। আরও বলা হয়, ম্যারি শকে দেখলেই চিৎকার করতে নেই, না হয় মারা যাবে। অফিসার বলে, তো চিৎকার করলে কি জিভ কেটে ফেলবে তোমার স্ত্রীর মতো? জ্যামি কথাটা শুনেই রেগে যায়, তবে অফিসার সাবধান করে যে আমি চাইলে তোমাকে জেলে দিতে পারি, তো ভেবে শুনে ব্যবহার করো। জ্যামি জানায়, আমি এত কিছু বুঝি না, আমি বিশ্বাস করি যে এই পুতুলটা যে পাঠিয়েছে হয় সে খুনি, না হয় সে খুনিকে চেনে। তবে অফিসার লিপটন আজকের জন্য পুতুলটাকে নিয়ে চলে যায় তারই পাশের এক হোটেলে। সে এখানে থেকে জ্যামির ওপর নজরদারি রাখবে। পরের দিন সকাল হতে হতেই অফিসার লিপটন বাড়ির থেকে বের হলে জ্যামি পুতুলটাকে চুরি করে নিয়ে চলে যায় হেনরির বাড়িতে। সেখানে হেনরির স্ত্রী ম্যারিয়নকে পুতুল দেখিয়ে বলে, আপনি বলেছিলেন আপনি আমার স্ত্রীর মৃত্যুর সম্পর্কে জানেন, তো এখন আমাকে বলেন। ম্যারিয়ন অনেকটা ইতস্তত বোধ করছিল, তবে হেনরি এসে সামলে নেয়। হেনরি জানায় এই পুতুলটা তার। জ্যামি যখন ম্যারি শয়ের নাম মুখে নেয়, সে জানায় ভুলেও তার নাম মুখে নিও না, এই গ্রামে কেউই তার নাম মুখে নেয় না। তবে ঘরে চলো, আমি সব বলছি। হেনরি বলতে থাকে, এই ঘটনা একজন ভেন্ট্রিলোকুইস্টের, যার নাম ম্যারি শ। তার থেকে তার বাকশক্তি কেড়ে নেওয়া হয়েছিল, যেই বাকশক্তি দিয়ে পুতুলের কণ্ঠ দিত। যখন আমি ছোট ছিলাম তখন রেভেন্সপেয়ার শহরটা অনেক ঘনবসতি একটা জায়গা ছিল। তখনকার সময় এখানে একটা বড় পরিসরে থিয়েটার খোলা হয়েছিল, দ্য গুইংনল থিয়েটার, এবং এটা লস্ট লেকের সামনে। আমি ওখানে গিয়েছিলাম জীবনে মাত্র একবার, এবং সেটাই আমার প্রথম ও শেষ চাওয়া। ম্যারি শ এই শহরের সবচেয়ে জনপ্রিয় একজন ভেন্ট্রিলোকুইস্ট ছিল। ভেন্ট্রিলোকুইস্ট তাদের বলে যারা পুতুল দিয়ে শো করে, অথবা ভেন্ট্রিলোকুইস্টরা দুই কণ্ঠে কথা বলতো। এরই সাথে ম্যারি শ একজন প্রফেশনাল ডল মেকারও ছিল। একদিন শো চলাকালীন সময় ইয়াং হেনরি উপস্থিত ছিল। শো শুরু হওয়ার আগে বিলি নামের সেই পুতুলটা ছিল তার সিটের নিচে। সেটা দিয়ে আসার পরে শো শুরু হলে দর্শকেরা অনেক উপভোগ করতে থাকে। তখন হঠাৎ করেই এক বাচ্চা বলে উঠল, আমি দেখেছি আপনার ঠোঁট নড়ছিল যখন বিলির কণ্ঠে কথা বলছিলেন, আপনি একজন ফ্রড। ম্যারি শয়ের কাছে এই বাচ্চার কথায় অনেক রাগ হয়, তবুও সে শোটা এমনভাবে পারফর্ম করে যে সবাই তালি বাজাতে থাকে। শেষে সেই বাচ্চাকে প্রশ্ন করে, তো এখন বলো আসল পুতুল কে? হেনরির ভাষ্যমতে কয়েক সপ্তাহ পরে সেই সন্দেহ করা বাচ্চাটা নিখোঁজ হয়ে যায়। তবে আমার সন্দেহ ছিল এই বাচ্চার নিখোঁজ হওয়ার পেছনে ম্যারি শয়ের হাত ছিল। তবে এর কিছুদিন পরেই ম্যারি শয়ের খুন হয়, তবে কে করেছে তা জানি না। তখন তার শেষ ইচ্ছার কথা জানানো হয় যে তাকে যেন তার পুতুলদের সাথে দাফন করা হয়, কারণ সেই পুতুলদের নিজের সন্তান মনে করত। সব মিলিয়ে বাবা গুনেছিল 101টি পুতুল। তবে তার সাথে তো তার পুতুলদের কবর দেওয়া হয়েছিল, কিন্তু সে তার শেষ ইচ্ছা আরও বলেছিল যখন তাকে দাফন করা হবে তাকে যেন পুতুল বানিয়ে দাফন করা হয়। তাই বাবা ম্যারি শকে পুতুল বা ডামি বানিয়ে রেখেছিল। তবে সেদিন রাতে আমি তার লাশ দেখে অনেক ভয় পেয়েছিলাম, কেননা সে আমার চোখের সামনে ধরা দিয়েছিল। তবে আমি চিৎকার করিনি, তাই বেঁচে গিয়েছিলাম। তাকে কবরস্থ করার পরে রেভেন্সপেয়ারে শুরু হয় মৃত্যুর খেলা। একে একে মানুষ মরতে শুরু করে, এই শহর জনশূন্য হয়ে পড়ে। আস্তে আস্তে সবাই এই জায়গা ছেড়ে অন্য শহরে বেরিয়ে পড়ে। তবে সবচেয়ে ভয়ানক বিষয় হলো, যারাই মারা গেছে তাদের সবার চেহারা বিকৃত আর জিভ কাটা অবস্থায় পাওয়া গেছে, যেমনটা তোমার স্ত্রীর ক্ষেত্রেও ঘটেছে। সেখানে সেই সব ভিকটিমদের ফটো দেখানো হয়। জ্যামির কথা হচ্ছে, তো এইসবের মধ্যে আমার স্ত্রী কি দোষ করেছিল? হেনরি জানায়, এই শহরের মানুষ বিশ্বাস করে যেই পর্যন্ত মানুষের চিৎকার বন্ধ না হবে সেই পর্যন্ত মৃত্যু তাদের পিছু ছাড়বে না। তাই আমরা তার নাম নেওয়া ছেড়ে দিয়েছি লস্ট লেকে। তাহলে আমি সেখানেই যাচ্ছি। হেনরি বলে যে হয়তো তুমি সেখানে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তবে সাবধানে চেও। জ্যামি পুতুলটাকে সেখানে রেখেই লস্ট লেকের উদ্দেশ্যে রওনা হয়।
অন্যদিকে অফিসার লিপটন ম্যারি শয়ের কবরের কাছে পৌঁছায়, তার হাতে একটা শাবল, এবং সেখানে সে এসেছে ম্যারি শয়ের বাকি সন্তান বা পুতুলেরা আদৌ কি কবরে আছে কিনা তা চেক করার জন্য। নৌকায় করে পার হয়ে প্রবেশ করে সেই বিশাল থিয়েটারে। ভেতরে সবকিছুতে ধুল জমে আছে। উপরে মরিচা ধরা সিঁড়ি দেখতে পেলে সেটা পার হয়ে একটা নির্দিষ্ট কক্ষে পৌঁছায়। সেখানে থাকা এক বাক্সে পুরনো এক বই দেখতে পায়। সাথে সাথেই হেঁটে যায় কোনো এক অস্তিত্ব। জ্যামি তা লক্ষ্য করে না। বইয়ের ভেতরে বিভিন্ন ডায়াগ্রাম এবং পুতুল বানানোর ম্যানুয়াল। একটা জায়গায় লেখা টু মেক দ্য পারফেক্ট ডল। তবে কিছু পেজ পাল্টাতেই সেই শিশুর পিকচার দেখতে পায় এক নিউজ পেপার কাটিংস, যেখানে বলা হয়েছে এক ধনী পরিবারের উত্তরাধিকারী শিশু নিখোঁজ, আর তার পেছনে কোনো এক অপরাধমূলক ঘটনা জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে, এবং সেই বাচ্চার নাম মাইকেল অ্যাশেন। এর মানে দাঁড়ায় এই বাচ্চা জ্যামিরই বংশধর। হঠাৎ আয়নায় সে ম্যারি শকে জিভ কাটা অবস্থায় দেখতে পায়। ভয়ে সে তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে হেনরি বাড়িতে তার স্ত্রীর কথোপকথন শুনতে পায়। সে বারবার ম্যারি শয়ের কাছে ক্ষমা চাচ্ছে। হেনরি সেখানে ম্যারি শয়ের কণ্ঠ শুনতে পেলে গিয়ে দেখে তার স্ত্রী বিলির সাথে কথা বলছে। সে সেই পুতুলটাকে লাশ ঘরে রেখে দেয় এবং প্রস্তুতি নেয় এই পুতুলটাকে দাফন করে আসবে। তবে হঠাৎ করেই তার স্ত্রীর গুনগুন শব্দ শুনতে পায়। শব্দটা আসছে সেই সিক্রেট বেসমেন্টের মতো জায়গা থেকে। সেখানে সে ভেতরে প্রবেশ করে, তবে দেখতে পায় এটা তার স্ত্রী নয়, বরং একটা ডামি। সাথে সাথেই সেই ছোট্ট দরজা বাহির থেকে বন্ধ হয়ে যায়। হেনরি আর্তনাদ করে তার স্ত্রীকে ডাকছে, ম্যারিয়ন দরজাটা খোলো। তবে কোনো সাড়া নেই। পেছনে ঘুরতেই অন্ধকারে টর্চের আলোতে এক হাত দেখতে পায়। যখন সেখান থেকে পালাতেই যাবে, তার সামনে হেনরি চিৎকার করাতে তারও একই দশা হয়, এবং সেখানে ম্যারি শয়ের জিভ দেখা যায়, যা সে একের পর এক ভিকটিমের থেকে ছিনিয়ে নিয়েছে। এবং সে হেনরির কণ্ঠ নকল করে বলে, এখন থেকে তোমার কণ্ঠ আমার। সেখানেই হেনরির মৃত্যু হয়। এখন জ্যামি অনেক প্রশ্ন নিয়ে হাজির হয় তার বাবার সামনে, এবং তাকে বলে, আমাকে মিথ্যা বলেছেন ম্যারি শয়ের সাথে আমাদের পরিবারের কী সম্পর্ক, সব সত্য বলেন। এডওয়ার্ড শুরুতে অস্বীকার করে, তবে পরে সে একে একে বলতে শুরু করে, মাইকেল অ্যাশেন ছিল তোমার দাদার ছোট ভাই। তো একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। তোমার দাদার পরিবারের সবার সন্দেহ হয় ভেন্ট্রিলোকুইস্ট ম্যারি শয়ের ওপরে। সেই শহরের কিছু মানুষ আর তোমার দাদার পরিবারের সদস্য মিলে তাকে হত্যা করে। যেহেতু সে তার কণ্ঠের জন্য বিখ্যাত ছিল, তাই তাকে চিৎকার করতে বাধ্য করা হয় এবং জিভ কেটে নেওয়া হয়। কিন্তু ম্যারি শ মরেনি, বরং অপশক্তি হয়ে একের পর এক সবার থেকে যারা যারা তার হত্যার পেছনে জড়িত ছিল তাদেরও ঠিক একইভাবে জিভ কেটে প্রতিশোধ নিয়েছে। এমনকি তাদের স্ত্রী ও সন্তানদের সন্তানের সাথেও ঠিক একই কাজ করেছে। এবং ঠিক এই কারণেই তোমাকে আমি দূরে পাঠিয়ে দিয়েছি, যেন তুমি নিরাপদে থাকো। তবে তুমি তো আমাকে ভুল বুঝেছ। কিন্তু জ্যামির প্রশ্ন, তো লিসা এখানে কি করেছে? আগ বাড়িয়ে এডওয়ার্ড বলে, তোমার স্ত্রীর মৃত্যুতে আমি বুঝেছি আমাদের পাপকর্মের ফল যেভাবেই হোক আমাদের খুঁজে বের করেই, এবং সে আমাদেরও ছাড়বে না। তবে জ্যামি এখানে নিজের প্রশ্নের উত্তর পায় না। তবে সে অনড় জেদ নিয়ে বলে, আমি এভাবেই থেমে থাকবো না, আমি এর রহস্য উন্মোচন করবই। তখনই দেখা হয় অফিসার লিপটনের সাথে। সে তার কাছে জিজ্ঞেস করে, আমি এক লোকের সন্ধানে আছি, লম্বায় তোমার মতোই দেখতে বয়স্ক, তার ভাই বোন মারা গেছে। অফিসার উল্টোপাল্টো কথা বলাতে জ্যামি বলে, আমি জানি না কার কথা বলছেন। লিপটন জানায়, কে যেন এদের সবাইকে খোদাই করে বের করেছে, পুরো 100টা পুতুল। এখন আমি এটা জানতে চাই, কে এই কাজ করলো। আর আমি জানতে চাই না তোমার মন গড়ার কোনো ম্যারি শয়ের কথা, এবং শহরের কেউই জানে না ম্যারি শ কে। এখন জ্যামি জানায়, তারা সবাই ভয়ে চুপ করে আছে, কেউ বলতে চায় না এই মহিলার সম্পর্কে। তবে কোনো প্রমাণ ছাড়াই লিপটন তাকে দোষী প্রমাণ করতে লেগে পড়েছে। এলা তখন এসে জ্যামিকে বলে, কেউ তোমাকে কল করেছে, কথা বলো। জ্যামি ফোনটা নিতেই হেনরির কণ্ঠ শুনতে পায়। তবে হেনরি কিভাবে কল করবে? সে তো মারা গেছে। তবে জ্যামি তা জানে না। হেনরির কণ্ঠে থাকা সেই অবয়ব তাকে বলে, আমি জানি তুমি নির্দোষ। আমার কাছে প্রমাণ আছে যেটা দিয়ে তুমি পুলিশের কাছে নির্দোষ প্রমাণ করতে পারবে নিজেকে। আমার সাথে দেখা করো লস্ট লেকের সেই থিয়েটারে। এই খবরটা সে লিপটনকে জানায়, তবে সে তার সাথে যেতে চায়। কিন্তু জ্যামিকে জোরাজুরি করাতে সেখান থেকে জ্যামি পালিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। লিপটনও তার গাড়ি নিয়ে তার পিছু নিতে থাকে। এক পর্যায়ে জ্যামি সেই থিয়েটারে গিয়ে পৌঁছায়। হাতে বন্দুক নিয়ে লিপটনও তার পিছু করতে থাকে। এই অন্ধকারে হ্যারিকেনের আলোতে জ্যামি হেনরির নাম ধরে চিৎকার করে খুঁজছে, তবে কোনো সাড়া পাওয়া যায় না।
এক পর্যায়ে হেনরির কণ্ঠ তাকে বলে, জ্যামি আমি ওপরে আছি, এখানে আসো। জ্যামি ওপরে গিয়ে পৌঁছালে ইতিমধ্যেই সেখানে লিপটন হাজির। হঠাৎ হেনরির গলা দুইজনই শুনতে পায়। সেখানে সিক্রেট প্যাসেজ দিয়ে তারা অন্য এক অজানা জায়গায় চলে আসে। লিপটন তাকে তার পেছনে পেছনে আসতে বলে। এক নির্দিষ্ট রুমে পৌঁছাতেই খেয়াল করে এই রুমটাতে ডলমেক করা হয়, বিভিন্ন সরঞ্জাম এবং পুতুলের অংশ। লিপটন একটা পুতুল পেছনে ছুঁড়ে ফেললেই পর্দা সরে যায় এবং দেখতে পায় সেই 100 পুতুল কবর থেকে নিখোঁজ ছিল, সেগুলো সব এখানে গ্লাসে বন্দী। তবে একটা পুতুল মিসিং, সেটা হলো বিলি, যেটা সে হেনরির বাড়িতে রেখেই চলে এসেছিল। নজর পড়ে সামনে একটা পুতুল, তবে কাছাকাছি দেখতেই বুঝতে পারে এটা পুতুল নয় বরং আসল মানুষ। এবং ভালোভাবে খেয়াল করলে দেখে এটা তার দাদার ভাই মাইকেল অ্যাশেন। এবং এখানেই প্রমাণিত হয় ম্যারি শ তাকে হত্যা করেছে। তবে ততক্ষণে সেখানে অন্যান্য পুতুল একে একে ঘাড় বাঁকাতে শুরু করে এবং ইশারা করে সামনে রকিং চেয়ারে থাকা এক পুতুলের ওপর। জ্যামি তাকে ম্যারি শ বলে সম্বোধন করায় সে তাকে বলে, তুমি খুবই চালাক। জ্যামি বলছে, তুমি কি চাও? সেই পুতুলে থাকা ম্যারি শ এর আত্মা বলে, তোমাদের চুপ করাবো, যারা আমাকে চিরদিনের জন্য চুপ করিয়েছ। জ্যামি বলে, তো এই কারণেই তুমি মাইকেল অ্যাশেনকে খুন করেছ? শুধু তোমাকে কয়েকটা কথা বলেছে এই জন্য? ম্যারি শ বলে, একটা পুতুল বানাতে অনেক মেধা এবং শ্রমের প্রয়োজন হয়, মাঝে মাঝে জীবিত মানুষেরও অংশবিশেষ প্রয়োজন হয়। জ্যামি জিজ্ঞেস করে, লিসাকে কেন মেরেছ? ও তোমার কি ক্ষতি করেছে? ম্যারি শ বলে, আমার কাছে এসো, আমি তোমার কানে ফিসফিস করে বলছি। লিপটন মানা করা সত্ত্বেও সে যায় এবং কান পাতে। সে ফিসফিস করে বলতে শুরু করে, তুমি অ্যাশেন পরিবারের শেষ জন নও, বরং তোমার স্ত্রীর পেটে অ্যাশেন পরিবারের শেষ বংশধর ছিল। এবং এইখানে রিভিল হয় জ্যামির স্ত্রী লিসা মারা যাওয়ার আগে অন্তঃসত্ত্বা ছিল এবং এই কারণেই সেই দিন আয়নায় সে তার পেটে বালিশ রেখে দেখছিল। এই কথা বলে সে মুখ থেকে তার জিভ বের করে। সেখানে অসংখ্য মানুষের জিভ যাদের সে মেরেছিল এবং সে অট্ট হাসিতে মেতে ওঠে। সেখানে সে এক এক পুতুলের মধ্যে এসে তাদের ক্ষতি করতে চায়, তবে অফিসার লিপটন বুঝতে পারে এই পুতুল ধ্বংস করলেই সব শেষ হবে, তাই একে একে গুলি করে সব ভেঙে ফেলতে শুরু করে এবং এক পর্যায়ে আগুন লাগিয়ে দেয়। তবে একটা পুতুল, যেটা মাইকেল অ্যাশেন, সেটা ধ্বংস করতে পারে না। আগুন বেড়ে গেলে সেখান থেকে পালানোর সময় লিপটন নিচে পড়ে গিয়ে চিৎকার করতেই সেখানে সেও একই দশায় মারা যায়। জ্যামি কোনো মতে বেঁচে যায়, তবে তাকে ভয় দেখিয়ে চিৎকার করতে বাধ্য করা হয়, তবে সে চিৎকার করে না এবং নিচে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। সেখানে অসংখ্য মরদেহ এবং পুতুল। ততক্ষণে সম্পূর্ণ থিয়েটারে আগুন লেগে যায়। তার মনে পড়ে এখনও একটা পুতুল বাকি আছে, সেটা হলো বিলি। হেনরির বাড়িতে গিয়ে পৌঁছালে হেনরিকে মৃত দেখতে পায় এবং ম্যারিয়নের থেকে বিলির খোঁজ জানতে চাইলে সে জানায় সেই অভিশপ্ত পুতুল তোমার বাবা নিয়ে গেছে। জ্যামি তার বাবার বাড়িতে গিয়ে পৌঁছায়। এক নির্দিষ্ট রুমে বিলিকে খুঁজে পায়। তখনই ম্যারিয়ন তাকে হন্ট করতে আসলে তৎক্ষণাৎ পুতুলটা ফায়ার প্লেসে ছুঁড়ে দেয়। যন্ত্রণায় ছটফট করে ম্যারি শ মারা যায়। বজ্রপাতে তখন তার বাবাকে দেখতে পায়, তবে কোনো সাড়া নেই। যখন সে তার কাছে যায় এবং দেখতে পায় তার বাবা কথা বলছে না, পেছনে দেখতেই তার চোখ কপালে উঠে যায়। আসলে তার বাবা এতদিন বেঁচে ছিল না, বরং এক ডামি ছিল। জ্যামির আস্তে আস্তে সব মনে পড়ে এলার কথা। এতদিন যাবৎ এলা তার বাবার কণ্ঠে কথা বলতো তার সাথে। এলাই সেই পুতুল পাঠিয়েছিল তার বাড়িতে, যেন সে এই শহরে আসে। মনে পড়ে সেই থিয়েটারে দেখা বইয়ের কথা, যেখানে ডায়াগ্রাম ছিল। একটা পাতায় সে দেখেছিল কিভাবে একটা পারফেক্ট ডল বানানো যায় এবং সেখানে ছিল এলার ছবি। বুঝতে আর বাকি রইল না ম্যারি শয়ের কাছে 101টি পুতুল ছিল না, বরং তার তৈরি পারফেক্ট ক্রিয়েশন এলা সহ মোট 102টি পুতুল ছিল। চোখের সামনেই এলা দাঁড়িয়ে বলে, তা এখন বলো আসল পুতুল কে? এবং এলার ভেতরে ম্যারি শকে সে দেখতে পেয়ে জ্যামি সেই ভুলটাই করে যা তার করা উচিত ছিল না। মুভির শেষে জ্যামির ভয়েসে শোনানো হয়, তো কখনোই ম্যারি শয়ের ধারের কাছেও যেও না। তার বাচ্চা ছিল না, তবে তার ছিল অনেকগুলো পুতুল, এবং তাকে দেখলে ভুলবশত ভুল করেও চিৎকার করো না। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিন ফ্রেন্ডসদের মাঝে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন। তাছাড়া একটা মাস্টারপিস মুভি দেখতে হলে অবশ্যই এই ভিডিওতে ক্লিক করুন। গুড বাই।